নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা কোর্ট যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। পশ্চিমবঙ্গের সব প্রান্তেই প্রত্যেকটি মানুষের একই কথা উঠছে, কেন ফাঁসি নয়? এরকম বিরলতম ঘটনাতে কেন সঞ্জয় রায়ের ফাঁসি হলো না? দেখুন, না চাইতেও বলতে হচ্ছে যে বিচার প্রক্রিয়ার ওপরে কিন্তু অনেকেরই আস্থা উঠতে শুরু করেছে। যেখানে অভয়ের মা বাবার আইনজীবী তারা বিরলতম ঘটনা বলে সর্বোচ্চ শাস্তি দাবি করলো, যেখানে সিবিআইয়ের আইনজীবী বিরলতম ঘটনা বলে সর্বোচ্চ শাস্তি দাবি করলো, সেখানে বিচারপতির এটা বিরলতম ঘটনা মনে হলো না। এখন প্রশ্ন হলো, যখন একটা সরকারি মেডিকেল কলেজে একজন ডাক্তারি পড়ুয়া, যে মেডিকেল কলেজে শুধুমাত্র একটা ডাক্তার বা নার্স থাকে তা নয়, অনেক রোগীও থাকে এবং তার আত্মীয় পরিজনও থাকে, সেই রকম কলেজে যখন একজন ডাক্তারি পড়ুয়ার উপরে পৈশাচিক অত্যাচার হচ্ছে, তাকে ধর্ষণ করে খুন করে ফেলা হচ্ছে, এটা যদি একটা বিরলতম ঘটনা না হয় তাহলে আর কোনটা বিরলতম ঘটনা? কিন্তু খুব অদ্ভুতভাবে দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ 9 তারিখের পরে রাস্তায় নেমে যেরকম একস্বরে সবাই চেয়েছিলেন জাস্টিস ফর আরজি কর, প্রত্যেকে বলেছিলেন অভয়ের বিচার চাই, খুনিদের ফাঁসি চাই, আজকেও কিন্তু আনাচে কানাচে প্রত্যেকটি মানুষ সেই একইভাবে বলতে শুরু করেছে যে শুধু সঞ্জয় রায় নয়, একাধিক ব্যক্তি এর সাথে জড়িত আছে, একা সঞ্জয় রায়ের পক্ষে এই জিনিস করা কখনোই সম্ভব নয়। কি অদ্ভুতভাবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই হাঁপ ছেড়ে বাঁচেন, কারণ এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল, যে সঞ্জয়কেই ধনঞ্জয় বানাতে, আর অবশেষে সেই সঞ্জয়কেই ধনঞ্জয় বানানো হলো। এবং যে পথটা বা যে রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছিল, সেই রাস্তাতেই সিবিআই হেঁটে অবশেষে সিলমোহর দিয়ে দিল। এখন এমন একটি মামলায় বিচার প্রক্রিয়ার মধ্যে থেকে তার রায়দান হয়ে গেল, সঞ্জয় রায়কে অপরাধী বা দোষী চিহ্নিত করে তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়ে গেল। এরপরে আর এই তদন্ত কতদূর এগোবে এখন যথেষ্ট প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেছে। অবশ্য এরপরে আর সঞ্জয় রায়ের পরিবারের পক্ষ থেকে কেউ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাবে বলে মনে হয় না, কারণ তাদের বাড়িতে তাদের দিদি অলরেডি জানিয়ে দিয়েছে, তার দিদিরা, যে আমরা আর এই নিয়ে কোনো কোর্টে যাব না। যদি না যায় তাহলে বোঝাই যাচ্ছে যে তার পক্ষ থেকে তার কোনো আইনজীবী আর হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হয়তো দাঁড়াবে না। সুতরাং এখানেই সবকিছুর সমাপ্তি। কিন্তু খুব অদ্ভুতভাবে দেখুন, কত প্রশ্নর উত্তর এখনো অধরা থেকে গেল। একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত তৎপরতা ছিল? এটা কখনো হতে পারে? যদি মমতা বন্দ্যোপাধ্যায় জানতোই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানতোই যে সঞ্জয় রায় একাই অপরাধী, তাহলে শুধুমাত্র সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের পুরো কলকাতার এন্টায়ার পুলিশকে, এমনকি কমিশনারকেও নামিয়ে দিত না মমতা বন্দ্যোপাধ্যায়। কি এমন তাড়াহুড়ো ছিল যেখানে পরিবারের আপত্তি সত্ত্বেও সেই পোস্টমর্টেমটা দ্বিতীয়বার আর করা গেল না? কেন তড়িঘড়ি তার পরিবারের সম্মতি না থাকার পরেও পুলিশ দিয়ে জোর করে সেই মৃতদেহটি নিয়ে গিয়ে সৎকার করে দেওয়া হলো? তার উত্তরও কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেল না। কি এমন তড়িঘড়ি ছিল যেখানে সন্ধ্যের পরে পোস্টমর্টেম করা যায় না, তারপরেও এই ডেড বডিটার সন্ধ্যের পরে পোস্টমর্টেম করা হলো? কি এত তাড়াহুড়ো ছিল, এটার খবরও কিন্তু আমরা এখনো পর্যন্ত পেলাম না। কি এমন ছিল যেখানে আরজি করে এরকম ঘটনা হয়েছে, আর পানিহাটির বিধায়ক সকাল সকাল ওখানে পৌঁছে গিয়ে ঘন্টার পর ঘন্টা সন্দীপ ঘোষের ঘরে বসে তার সাথে মিটিং করেছে, এবং সেই পানিহাটির বিধায়ক প্রথম থেকে শেষ অবধি উপস্থিত থেকে তড়িঘড়ি শ্মশানে সেই মৃতদেহটির সৎকার করিয়েছে? কেন করালো? কি ইন্টারেস্ট তার মধ্যে? এখনো পর্যন্ত কিন্তু এর উত্তর কেউ পেল না। পশ্চিমবঙ্গের মানুষ সেই উত্তর। কেন তার বাবা মাকে থানায় বসিয়ে রেখে তড়িঘড়ি তার ডেড বডিটাকে বাড়িতে পাঠিয়ে দিল, তার বাবা মার কাছ থেকে জোর করে সাদা কাগজে সই করিয়ে নিল? এর উত্তরও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এখনো অবধি পেল না। সবাই আশা করেছিল যে সিবিআই এর কাছে যখন তদন্ত গেছে, হয়তো সিবিআই প্রত্যেকটি ক্ষেত্রে তার তদন্তের মধ্যে থেকে এই উত্তরগুলো বা এই প্রশ্নের উত্তরগুলো মানুষের সামনে নিয়ে আসবে।
কিন্তু কোথাও একটা মানুষ, আজকে পশ্চিমবঙ্গের মানুষরা হতাশ। কোন এজেন্সির ওপরে তারা ভরসা করবে? পশ্চিমবঙ্গের পুলিশের ওপরে তো তাদের কোনোদিনই ভরসা নেই। কেন্দ্রীয় এজেন্সির ওপরে তাদের ভরসা ছিল বলেই তারা সবাই সিবিআই চেয়েছিল। কেন বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না যে কেন তার মৃতদেহটি তড়িঘড়ি শ্মশানে দাহ করে দেওয়া হলো? কেন পানিহাটির বিধায়ককে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না? কেন ডিসি নর্থকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না? যে পরের যেদিন মৃতদেহ তার বাড়িতে গেছে সেই বাবা মাকে অন্য ঘরে ডেকে নিয়ে তাকে পয়সার অফার দিচ্ছে। কি ইন্টারেস্ট আছে? শুধু একটা সিভিক পুলিশের জন্য নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গিয়ে তার বাবা মাকে পয়সার অফার দেবে না। শুধু একটা সিভিক পুলিশকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাস্তায় নেমে এসে তড়িঘড়ি ডেড বডিটা দাহ করবে না। কাকে বাঁচালো মমতা বন্দ্যোপাধ্যায়? কাকে বাঁচানোর চেষ্টা করলো মমতা বন্দ্যোপাধ্যায়? এবং অবশেষে আজকের দিন অবধি তা সফল হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই চেয়েছিল যে শুধু সঞ্জয় রায়কেই ধনঞ্জয় বানানো হোক, আর আজকে সেই সঞ্জয় রায় ধনঞ্জয় হয়ে গেল। একথা প্রত্যেকটা মানুষ বলছে। এমনকি সিবিআই তার যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে একটা মানুষের মধ্যে যদি ন্যূনতম জ্ঞান থাকে তারাও উপলব্ধি করতে পারছে সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটনা ঘটানো সম্ভব নয়। তাহলে কারা যুক্ত ছিল? কারা এর সাথে যুক্ত ছিল? ক্রাইম স্পট কোনটা, কোন ঘরে হয়েছে, এখনো পর্যন্ত সেটা মানুষের কাছে দ্বিধার মধ্যে রয়েছে। যে আদৌ যেখানে সেই ডাক্তারি পড়ুয়ার লাশটি পাওয়া গেল সেটাই কি ক্রাইম স্পট? সেখানেই কি তাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, নাকি অন্য কোথাও করে তাকে এখানে নিয়ে এসে রাখা হয়েছে? এখনো তার তথ্য মানুষ জানতে পারল না। যে রাত্রে সেই ডাক্তারি পড়ুয়া যাদের সাথে খাবার খেয়েছিল সেই খাবারের সাথে ঘুমের কোনো ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল কিনা এখনো পর্যন্ত সেই রিপোর্টও এসে পৌঁছায়নি সিবিআই এর কাছে। তার কোনো খবরও এখনো পর্যন্ত আমাদের কাছে জানা নেই। মানুষ তার বিষয়েও এখনো পর্যন্ত জানতে পারেনি কিছু। যদি 3 মাসেও সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পায়নি বলে চার্জশিট জমা করতে পারেনি, তাই তারা সেই তথ্য লোপাট মামলা থেকে যদি জামিন পেতে পারে, তাহলে সঞ্জয় রায়ের ক্ষেত্রেও সিবিআই কি তাড়াহুড়ো দেখালো? এই প্রশ্ন তো উঠে যাচ্ছে। সিবিআই বারবার বলেছে, আমরা সুপ্রিম কোর্টে শুনেছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন ডিওয়াই চন্দ্রচূড় ছিলেন তখন বলেছিলেন যে সিবিআই কে বেশি জোর দেওয়া যাবে না, সময় বেঁধে দেওয়া যাবে না। এই সব তদন্ত যদি তাড়াহুড়ো করে তাহলে আসল অপরাধীরা বেঁচে যাবে। তাহলে সিবিআই কি তাড়াহুড়োতে এই তদন্ত শেষ করতে চাইল? তার পিছনে কারণ কি রয়েছে? কি উপলব্ধি করছেন আপনারা কি ভাবছেন? যেটাই ভাবছেন আপনারা অবশ্যই আমার সাথে কমেন্টস বক্সে সেগুলোকে শেয়ার করবেন। এখনো পর্যন্ত তারা বলছে যে আগামী দিনে তাদের তদন্ত নাকি এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যে ক্ষেত্রে একজনকে বিরুদ্ধে চার্জ গঠন হয়ে দোষী সাব্যস্ত হয়ে তার আমরণ কারাদণ্ড হয়ে গেল, তারপরে কি সেই তদন্ত আর এগোবে? আর কি তদন্ত এগোবে? তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আরো ভালো হতো যদি সঞ্জয় রায়ের ফাঁসিটাই হয়ে যেত। যেরকম পশ্চিমবঙ্গের মানুষ সবাই চাইছিল সঞ্জয় রায়ের ফাঁসি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু চাইছিল। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানে যে একবার যদি ফাঁসি সঞ্জয় রায়ের হয়ে গেছে তাহলে সব কিছু লেটা চুকে যাবে। কারণ একদিকে প্রমাণ লোপাট করবার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ যে চেষ্টা করেছে এ বিষয়ে কোনো অস্বীকারের জায়গা নেই। তাহলে এই ঘটনা ঘটার পরেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক তার পুলিশ অফিসারকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়েছে, তাহলে সিবিআই অফিসাররা এই তদন্ত নিয়ে কেন প্রেস কনফারেন্স করেনি? কেন তারা একবার প্রেস কনফারেন্স করে মানুষের সামনে বলেনি যে আমরা যখন 5 দিন পরে এই তদন্ত হাতে নিই, আমাদের সামনে আমরা কি কি প্রমাণ পেয়েছি আর কি কি প্রমাণ পাইনি, তার কারণ সেই প্রমাণগুলো আমাদের আশা আগেই লোপাট করা হয়েছে। কেন সেই নিয়ে সাধারণ মানুষকে জানানো হয়নি? সাধারণ মানুষ সবাই অন্ধকারে থেকে গেছে।
বারবার মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিচ্ছে। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খুব সুন্দরভাবে হাইকোর্ট থেকে তড়িঘড়ি মামলাটা নিয়ে নিল। নেওয়ার পরে যেই রিপোর্ট আসছে, একটাই কথা, রিপোর্ট সন্তুষ্টজনক, সেই রিপোর্ট আর বাইরে আসছে না। মানুষ জানতেই পাচ্ছে না কিছু। যে মানুষ দিনরাত এক করে ফেলেছে রাস্তায় বিচার চেয়ে ধর্ষকদের, যে যারা দোষী তাদের শাস্তি হোক, তাদের ধরা হোক, তারপরে দাঁড়িয়েও তাদের কাছে সবকিছু অজানা হয়েই থাকলো। আপনাদের কি মনে হয়, তদন্ত এগোবে? আর আপনাদের যেটাই মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।